ইসরায়েলের ড্রোন ভূপাতিত করেছে হিজবুল্লাহ। জাতিসংঘে আবারও যুক্তরাষ্ট্রের পরাজয়। নির্বাচন হবে, ফল হয়তো কোনোদিনও জানা যাবে না, বলছেন ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ চীন সাগরে বোমারু বিমান মোতায়েন চীনের, উত্তেজনা। আফগানিস্তানে তালেবান সেনা সংঘর্ষে নিহত 128। এদিকে ইসরায়েল আমিরাত সফরে যাচ্ছেন পম্পেও। 14 ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে ইরানের জবাব হবে তীব্র ও তীক্ষ্ণ, বলছে ইরান। এবং বলির পাঠা হয়েছেন তাবলিগ সদস্যরা, বলছে ভারতীয় আদালত। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ জানিয়েছে তারা ইহুদিবাদী ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করেছে। লেবাননের আকাশসীমায় লঙ্ঘন করলে ওই ড্রোন ভূপাতিত করা হয় বলে হিজবুল্লাহ জানিয়েছে। সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে সীমান্তবর্তী আইতা শাব শহরের কাছে ইসরায়েলি ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। বর্তমানে ড্রোনটি হিজবুল্লাহর আয়ত্তে রয়েছে। পরে ইসরায়েলি সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে লেবাননের ভূখণ্ডে তাদের একটি ড্রোন ভূপাতিত হয়েছে, তবে তা থেকে কোনো ধরনের তথ্য ফাঁস হয়নি বলে দাবি করেছে তারা। এর একদিন আগে হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাইম কাশেম বলেছেন, না ইহুদিবাদী ইসরায়েলকে না তার মিত্রদেরকে লেবাননের ওপর আগ্রাসনের সুযোগ দেবে হিজবুল্লাহ। এরপরই এই ড্রোন ভূপাতিত করা হলো। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা পুনর্বহালে যুক্তরাষ্ট্রের আবেদনের ঘোর বিরোধিতা করেছে স্থায়ী ও অস্থায়ী 13টি সদস্য দেশ। রয়টার্স জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ডোমিনিকান রিপাবলিকান ছাড়া নিরাপত্তা পরিষদের বাকি 13 দেশ পরিষদের সভাপতির কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়ে তাদের বিরোধিতার কথা জানিয়েছে। ইরানের বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। গতকাল নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি ইন্দোনেশিয়ার স্থায়ী প্রতিনিধির কাছে এই আবেদন হস্তান্তর করেন তিনি। তার ওই আবেদনের পর নিরাপত্তা পরিষদের বেশিরভাগ দেশ তাদের বিরোধিতার কথা ঘোষণা করে। ইরনা জানিয়েছে 3 ইউরোপীয় দেশ ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি আলাদা চিঠি দিয়ে আমেরিকার স্ন্যাপব্যাক মেকানিজম চালুর প্রস্তাবের ঘোর বিরোধিতা করেছে। চীন এবং রাশিয়াও বলছে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহালের আবেদন জানানোর কোনো অধিকার যুক্তরাষ্ট্রের নেই। পরমাণু সমঝোতার ভিত্তিতে চলতি বছরের অক্টোবর মাসে ইরানের ওপর জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাবে। আগামী অক্টোবর মাস থেকে বহির্বিশ্বের সঙ্গে সমরাস্ত্র বেচাকেনা করতে পারবে তেহরান। সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভোটে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হয়। করোনাকালে তাবলিগ জামাত সদস্যদের বলির পাঠা বানানো হয়েছে বলে মন্তব্য করেছে মুম্বাই হাইকোর্ট। নিজামুদ্দিন মার্কাজে যারা গিয়েছিল তাদের নিয়ে বড় ধরনের অপপ্রচার চালানো হয়েছিল বলেও মনে করে আদালত। পর্যটন ভিসায় এসে ধর্মপ্রচার, করোনা সংক্রান্ত নিয়মবিধি লঙ্ঘনের মতো একাধিক অভিযোগে কয়েক মাস আগে 40টি দেশের 2550 তাবলিগ জামাত সদস্যকে কালো তালিকাভুক্ত করে দেশটির বিভিন্ন রাজ্যে তাদের বিরুদ্ধে এফআইআর দাঁড়ি করা হয়। পর্যটন ভিসায় এসে ধর্মপ্রচার, করোনা সংক্রান্ত নিয়মবিধি লঙ্ঘনের জন্য 29 জন বিদেশি তাবলিগ জামাত সদস্য এবং 7 জন ভারতীয় সদস্যদের বিরুদ্ধে মহারাষ্ট্রের দায়ের হওয়া এফআইআর বাতিল করে শুক্রবার মুম্বাই হাইকোর্ট জানিয়ে দেয় করোনাকালে তারা বলির পাঠা হয়েছে। বিচারপতি এমডি সেলিকর এবং টিভি নালয়ের ডিভিশন বেঞ্চে শুক্রবার সেটির শুনানি হয়। আদালতের পর্যবেক্ষণে বলা হয়, পুরো ঘটনায় যন্ত্রচালিত পুতুলের মতো কাজ করেছে মহারাষ্ট্র পুলিশ। রাজনৈতিক চাপে পড়ে জামাত সদস্যদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। নিজামুদ্দিন মার্কাজে যারা গিয়েছিলেন তাদের নিয়ে বড় ধরনের অপপ্রচার চালানো হচ্ছিল। দেশজুড়ে বিপর্যয় নেমে এলে, মহামারী পরিস্থিতি দেখা দিলে সরকার বলির পাঠা খোঁজার চেষ্টা করে। এই ক্ষেত্রে ওই বিদেশিদের বলির পাঠা করা হয়। বিগত 50 বছরেরও বেশি সময় ধরে দিল্লির ওই মার্কাজে তাবলিগ জামাতের কার্যক্রম চলে আসছে। তা নিয়ে অপপ্রচার চালানোর চেষ্টা অযৌক্তিক বলেও মন্তব্য করে আদালত।
নিয়ম মেনে আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। ক্ষমতাসীন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে পরাজিত হলেও সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে ডেমোক্র্যাটদের মধ্যে। সেই সংশয়কে আরও বাড়িয়ে দিল ট্রাম্প। শনিবার বলেছেন তিনি নির্বাচন হলেও ফল হয়তো জানা যাবে না কখনো। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেইল অনলাইনের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক কর্মদিবসে নির্বাচন হয় বলে অনেক মানুষ সশরীরে ভোট দিতে পারেন না। কাজের সূত্রে ধরে দূরে থাকার কারণে কারো কারো ভোট দিতে সমস্যা হয়। এমন সব মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে সেদেশে ডাকযোগে ব্যালট পাঠানোর বিধান রয়েছে। এবছর করোনা সংকটের কারণে অসংখ্য ভোটার সেই সুযোগ গ্রহণ করবেন না বলে মনে করা হচ্ছে। সম্প্রতি অ্যাক্সিওস সার্ভে মানকির চালানো এক জরিপে দেখা গেছে 50% ডেমোক্রেট মেইল ইন পদ্ধতিতে ভোট দিতে চান, তবে 3/4 রিপাবলিকান সশরীরে ভোট দেওয়ার পক্ষে। সে কারণে ডেমোক্রেটদের পক্ষ থেকে মেইল ইন ভোটের দাবি জানানো হলেও ট্রাম্প শুরু থেকেই বিরোধিতা করছে। এমনকি ভোট জালিয়াতি হতে পারে বলে ডেমোক্রেটদের দিকে আঙুলও তুলেছিলেন তিনি, কিন্তু তার কোনো আপত্তি ধোপে টেকেনি। এমন পরিস্থিতিতে কাউন্সিলর অব ন্যাশনাল পলিসির একটি সভায় বক্তৃতা দিতে গিয়ে শনিবার ট্রাম্প ভোটের ফল নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে বলেন, আমার মনে হয় না 2 সপ্তাহের মধ্যেও ভোটের ফল জানা যাবে, এমনকি 4 সপ্তাহের মধ্যে ভোটের ফল জানা যাবে বলে আমার মনে হয় না। ট্রাম্প আরো বলেন, বিধান অনুযায়ী এই বছরের শেষ নাগাদ যদি ভোটের ফল না জানা যায় তাহলে ন্যান্সি পেলোসি প্রেসিডেন্ট হবেন। ভারতের সঙ্গে সীমান্ত উত্তেজনার মধ্যেই দক্ষিণ চীন সাগরে নতুন করে বোমারু বিমান এবং ফাইটার জেট মোতায়েন করেছে চীন। বিষয়টি নিয়ে ভারতের সহায়তা চেয়েছে দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের প্রতিবেশী দেশ ভিয়েতনাম। শুক্রবার ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠকে দেশটিতে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ফ্যাম চেন চাও এ উদ্যোগের কথা জানান বলে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, শ্রীলঙ্কার সঙ্গে ভিয়েতনামের রাষ্ট্রদূতের বৈঠকে চীন আগ্রাসনের বিষয়টি নয়াদিল্লির সামনে তুলে ধরেন হ্যানয়ের প্রতিনিধি। একই সঙ্গে ভারতের সঙ্গে কৌশলী বন্ধুত্বকে এগিয়ে নেওয়ার পক্ষেও সম্মতি জানান ফ্যান সেন চাও। আনন্দবাজার জানিয়েছে, চলতি মাসের শুরুতেই বিতর্কিত প্যারাসেল দ্বীপপুঞ্জের সর্ববৃহৎ দ্বীপ উডি আইল্যান্ডে H-6J বোম্বার বিমান মোতায়েন করেছে চীন। চীনা সংবাদপত্র গ্লোবাল টাইমস দাবি করেছে, ওই এলাকায় মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারের তৎপরতায় বাধা দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভিয়েতনাম ও প্যারাসেল দ্বীপপুঞ্জের অন্যতম দাবিদার। চীনের ওই পদক্ষেপের তীব্র প্রতিবাদ করেছে তারা। দক্ষিণ চীন সাগরের উপকূলীয় অঞ্চলে যে গ্যাস এবং কয়লা ব্লক রয়েছে তা উত্তোলনের জন্য ভারতের সাহায্য চেয়েছে ভিয়েতনাম। সেই সঙ্গে সামরিক ক্ষেত্রেও নয়াদিল্লির সঙ্গে বন্ধুত্ব আরও দৃঢ় করতে চায় দেশটি। আফগানিস্তানের বালক ও কান্দুজ প্রদেশে তালেবানের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে কমপক্ষে 128 জনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার ভোর থেকে শুরু হওয়া এই সশস্ত্র শনিবার পর্যন্ত চলে। শনিবার পৃথক 3টি সংঘর্ষে কমপক্ষে 14 জন নিরাপত্তা কর্মী এবং 114 তালেবান যোদ্ধা নিহত হয়েছে। শনিবার উত্তরাঞ্চলীয় টাখার প্রদেশে একটি তল্লাশি চৌকিতে তালেবানের হামলায় অন্তত 9 নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। প্রাদেশিক পুলিশ প্রধানের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছে। শুক্রবার আফগান ন্যাশনাল আর্মি এক বিবৃতি দিয়ে জানায়, বিগত 24 ঘন্টায় আকাশ ও ভূমি থেকে চালানো তাদের অভিযানে তালেবানের কমপক্ষে 114 জন নিহত হয়েছে। এছাড়া উত্তর পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশের তালেবানের হামলায় আরও 4 নিরাপত্তা কর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে প্রাদেশিক সরকারের একজন মুখপাত্র। দেশটির রাজধানী কাবুল পুলিশের মুখপাত্র জানিয়েছেন, শনিবার কাবুলে একটি ম্যাগনেটিক বোমা বিস্ফোরণ হয়েছে, তাতে প্রাণ হারিয়েছে নিরাপত্তা বাহিনীর একজন সদস্য। এছাড়া আহত হয়েছেন একজন বেসামরিক নাগরিক সহ 4 জন। তবে ওই হামলার দায় তালেবান স্বীকার করেনি। সম্প্রতি রাজধানী কাবুলে এমন বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেই চলছে। বিশেষ করে নিরাপত্তা বাহিনীর বাহনগুলো লক্ষ্য করে নিয়মিত এসব হামলা চালানো হচ্ছে। ফলে বন্দি মুক্তি নিয়ে যেসব আলোচনা চলছিল বা যতটা অগ্রগতি দেখা দিয়েছিল তারও বিলম্বিত হতে যাচ্ছে। এতে করে আফগানিস্তানের সরকারের পক্ষের সঙ্গে
তালেবানের শান্তি আলোচনা যে আরও বিলম্বিত হবে তা অনুমেয়। অবশ্য তালেবানের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, বাকি তালেবান বন্দীদের মুক্ত করে না দেয়া পর্যন্ত সরকারের সঙ্গে কোনো ধরনের শান্তি আলোচনা শুরু করবে না তারা। কাবুল সরকার তাদের হাতে বন্দী প্রায় 400 তালেবান যোদ্ধার মধ্যে 80 জনকে সম্প্রতি মুক্তি দিয়েছে। গত 9 আগস্ট দেশটির সর্বোচ্চ নীতি নির্ধারণী পরিষদ থেকে এসব বন্দী মুক্তির অনুমোদন দেওয়া হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সোমবার মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন। প্রথমে তিনি ইসরায়েল যাবেন, এরপর যাবেন সংযুক্ত আরব আমিরাতে। ইসরায়েল আমিরাত সমঝোতা চুক্তির পর এই দুই দেশে এটি ট্রাম্প প্রশাসনের কোনো গুরুত্বপূর্ণ প্রতিনিধির সফর। এই সফরে ইরান ও চীন বিষয়ে আলোচনা গুরুত্ব পাবে। 13 আগস্ট ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য একটি চুক্তি সই করে। এরপর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এই সফরে যাচ্ছেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা সূচিতে যে বিষয়টি বিশেষভাবে যুক্ত হচ্ছে সেটি হচ্ছে ইরান ও চীনের পক্ষ থেকে মধ্যপ্রাচ্য অঞ্চলে যে নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে সেগুলো মোকাবেলা। নাম প্রকাশে অনিচ্ছুক দুজন মার্কিন কর্মকর্তা বরাত দিয়ে রয়টার্স এ খবর দিয়েছে। এর আগে গত 19 আগস্ট ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেন সংযুক্ত আরব আমিরাত সফর করেন। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, ওই সফরে কোহেন আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আলোচনা করেন। ইরানের বর্তমান শাসক গোষ্ঠীর পক্ষে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকায় 14 ইরানির বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। তেহরানের ইভিন কারাগার প্রধান হোজাতুল্লাহ খোদাই সুরিসহ ইরানের 14 ব্যক্তির বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ আরোপ করে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এসব কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। 1990 সালে সুইজারল্যান্ডে একটি হত্যা মিশনে জড়িত থাকা 13 জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সঙ্গে রয়েছে হুজাতুল্লাহ খুদাই সুরির নাম। পম্পেও বলেন, ইভিন কারাগারে রাজনৈতিক বন্দীদের সঙ্গে যে নির্যাতন, নিষ্ঠুরতা, অমানবিকতা ও অবমাননাকর আচরণ করা হয়েছে তা তদারকি করেছেন সুরি। ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য আমেরিকা স্ন্যাপব্যাক মেকানিজম ব্যবহারের যে চেষ্টা করছে তার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তেহরান। ইরান বলছে, নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হলে দেশটি এর বিরুদ্ধে তীব্র ও তীক্ষ্ণ পদক্ষেপ নেবে। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি শনিবার মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ওপেন্স কন্ট্রোল অ্যাসোসিয়েশনসকে দেয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে বলে এখন দেশটি স্ন্যাপব্যাক মেকানিজম ব্যবহারের যে চেষ্টা করছে তা একটি হাস্যকর বিষয়ে পরিণত হয়েছে। রাভানচি বলেন, মার্কিন কর্মকর্তাদের উচিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাব ভালো করে পড়ে দেখা, কারণ ইরানের পরমাণু সমঝোতার সঙ্গে এই প্রস্তাবের কোনো পার্থক্য নেই, বরং এই প্রস্তাবের মাধ্যমেই পরমাণু সমঝোতাকে আন্তর্জাতিক আইনে পরিণত করা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যখন ইরানের বিরুদ্ধে জাতিসংঘের সব নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাবে স্ন্যাপব্যাক মেকানিজম প্রয়োগের আবেদন জানিয়েছেন, তখন ইরানের স্থায়ী প্রতিনিধি এসব কথা বললেন। নিরাপত্তা পরিষদের 15 সদস্য দেশের মধ্যে 13টি দেশেই গতকাল পম্পেওর এ প্রচেষ্টার তীব্র বিরোধিতা করেছে। 2015 সালে ইরানের সঙ্গে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, চীন ও ইউরোপীয় ইউনিয়নের স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় স্ন্যাপব্যাক মেকানিজমের কথা বলা হয়েছে। একই বছর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হওয়া 2231 নম্বর প্রস্তাবেও এই মেকানিজম সংযুক্ত করা হয়।